আসসালামু আলাইকুম, আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আর একটা ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট ডিজাইন হবে। তো এটা মোটামুটি সাধারণ যে ডিজাইনগুলো আমরা করি তার থেকে একটু আলাদা, এবং এখানে আমার মনে হয় যে আপনাদের জন্য শেখার একটা বিষয় এখানে আছে। তো এটা হচ্ছে এক্সাম্পল। তো এখন ক্লায়েন্ট হচ্ছে আমাকে এই এক্সাম্পলটা দিছে এবং সে চাচ্ছে যে এরকম একটা এক্সাম্পল তার জন্য তৈরি করতে। তো এখানে মজার বিষয়টা হচ্ছে এইটা যে এখানে প্রথমত হচ্ছে একটা আইসক্রিম কোন ইফেক্ট আমাকে তৈরি করতে হবে। বাট এখানে বিষয় হচ্ছে যে এখানে যে টেক্সটটা আছে, এই যে হ্যারিসন যে লেখাটা আছে, এই লেখাটা মূলত এডিটেবল থাকবে। তো এখন এডিটেবল যদি রাখতে হয় কোনো কিছুকে, বা আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করি তখন যদি কোনো কিছুকে এডিটেবল রাখতে চাই, তাহলে কিভাবে কাজ করতে হবে সেটা আপনাদেরকে এখানে দেখাবো। তো এটাকে বলা হয় মূলত হচ্ছে হোম প্লেট। এটা হচ্ছে যখন বেসবল খেলে এই ব্যাটসম্যান গুলা যে জিনিসটা যেখানে দাঁড়ায় যে সমস্ত জায়গাগুলোতে, সেখানে একটা করে হোম প্লেট থাকে এরকম। তো হোম প্লেট গুলো হচ্ছে এরকম দেখতে হয়, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে হোম প্লেট। এটা রাবার টাইপের কিছু একটা দিয়ে হয়। তো যাই হোক, আমাদেরকে এখন এরকম একটা কিছু ইলাস্ট্রেট করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। এটা হচ্ছে আমার এই হোম প্লেটটা, যেহেতু এখানে যে এক্সাম্পলটা আছে এটা একটা ব্ল্যাঙ্কেটের উপরে এবং এটা একটু বাঁকা হয়ে আছে, তো সেই জন্য সঠিক মাপটা নেওয়ার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। যে এই রেক্টেঙ্গেলটা দিয়ে আমি হোম কিউবটা তৈরি করব। আচ্ছা, এটাকে আমি নিয়ে আসলাম হচ্ছে স্ট্রোক কালারে। একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে মূলত আর কি আমার যে হোম প্লেট ছিল সেটা। ওকে, এটাকে আমি এতটুকু সাইজে রাখলাম। আচ্ছা, এখন এটাকে ম্যাচ করানোর জন্য আমাকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তো আমরা এখানে কিবোর্ডে প্লাস প্রেস করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসে। এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে এভাবে কিন্তু ম্যাচ করতে পারবো। মোটামুটি এটা হচ্ছে একটা হোম প্লেট, বা আমরা যে জিনিসটা ডিজাইন করতে চাচ্ছি সেরকম একটা কিছু এখানে আমরা নিয়ে আসলাম। তো এখন এই যে ইয়াগুলা আছে, যেটা হচ্ছে একটা কোন আমরা দেখতে পাচ্ছি, তো কোনটা এটা হচ্ছে আইসক্রিমের যে কোন সেই ইফেক্টটা এখানে দেওয়া হয়েছে, এবং এখানে কিছু স্প্রিংকলার দেওয়া আছে যেগুলো হচ্ছে সাধারণত আমরা দেখি যে ডোনাট টাইপের যে খাবারগুলো আছে এইগুলোর উপরে বেশি থাকে। এই যে আমরা যদি ডোনাট খেয়াল করি তাহলে দেখেন ডোনাটের উপরে সাধারণত এই টাইপের কিছু স্প্রিংকেল দেওয়া থাকে, বা এগুলো হচ্ছে মূলত একটা খাবার। তো এটা আমাদেরকে আইসক্রিমের এই ডিজাইনটার মধ্যে অ্যাড করতে হবে। তো এখন এখান থেকে আমাদেরকে যদি এটা তৈরি করতে হয়, দেখেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে এরা খুবই সিম্পল ভাবে করছে। সেটা হচ্ছে একটা বেস কালার নেওয়া হয়েছে এবং তার উপরে কিছু এভাবে দাগ দেওয়া হয়েছে। তো জাস্ট এরকম ভাবে কিছু দাগ দিয়ে কিন্তু আমরা এটাকে করতে পারবো। এরকম ভাবে এটা তৈরি করতে পারি, অথবা আমরা যদি চাই যে না আমরা একটু আর একটু ভালো কোয়ালিটি গ্রাফিক নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা ফ্রি পিকে সার্চ করতে পারি। তো আমরা যদি আইসক্রিম কোন টেক্সচার লিখে সার্চ করি তাহলে আপনারা কিন্তু এরকম টাইপের বিভিন্ন রকমের কোনের টেক্সচার পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের কালারেও পাবেন আপনারা। এগুলো হচ্ছে মূলত টেক্সচার ফাইল। তো আমরা এই টেক্সচার ফাইলগুলো ডাউনলোড করতে পারি। এখন যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, সেক্ষেত্রে এখানে প্রশ্ন আসতে পারে যে এগুলো আসলে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারবো, এরকম সমস্যা না, যেহেতু এটা একটা ডিজাইনের একটা অংশ হিসেবে থাকবে। আমরা সিম্পলি এই ডিজাইনটাকে এইভাবেই সেল করতেছি না। তো এটা হচ্ছে একটা টেক্সচার, আমি এটাকে কপি করলাম, এটাকে আমি এখানে ইউজ করব। আচ্ছা, এটাকে আমি আমার ডিজাইনের মধ্যে ইউজ করব। এখানে এখানে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্প্রিংকেল টাইপের। তো এটাকে বলা হয় মূলত জিমিজ, বা আপনারা যদি আইসক্রিম জিমিজ লিখে সার্চ করেন তাহলে এই টাইপের জিমিজ বা এটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আইসক্রিমটা মুছে দিয়ে দেখি যে কি আসে। জিমিজ লিখে সার্চ করলে এই যে এখন জিমিজটা আমরা মূলত আমাদের ভেক্টর লাগবে, তাহলে জিমিজটা আমরা ভেক্টর ফিল্টার যদি অন করে দিই, এরকম ভাবে বিভিন্ন রকমের ভেক্টর কিন্তু আমরা এখান থেকে পাবো। তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আপাতত আমি এটা নিচ্ছি। এটা হচ্ছে নর্মালি একটা সিম্পল একটা প্যাটার্ন আর কি। আমরা চাইলে কিন্তু এটা ক্রিয়েট করে নিতে পারি, সেটা কোনো সমস্যা না, খুবই সহজে ক্রিয়েট করা যায়। তো এটাকে আমি ইউজ করার চেষ্টা করব। এখন এখান থেকে দেখেন যে আমরা দুইটা জিনিসকেই কিন্তু ফ্রি পিক থেকে নিলাম, বাট আমরা যখন এটাকে ইউজ করতেছি তখন এটা আমাদের ডিজাইনের একটা অংশ হিসেবে আমরা ইউজ করতেছি। আমরা এটাকে দিয়েই কিন্তু হুবহু যা আছে সেরকম ভাবে সেল করতেছি না। তো এটা হচ্ছে ফ্রি পিকের রুলস আর কি। তো যাক, এখন আমাকে এরকম ভাবে যদি একটা ইফেক্ট তৈরি করতে হয় তাহলে আমাকে একটা ড্রিপ একটা ইফেক্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সার্চ করতে পারি ডিপ ড্রিপ সিলুয়েটস। তো ড্রিপ সিলুয়েটস লিখে সার্চ করলে আপনি এই টাইপের বিভিন্ন রকমের কিন্তু ড্রিপ ইফেক্ট পেয়ে যাবেন, যেগুলো অলরেডি বিভিন্ন ডিজাইনার এখানে তৈরি করে রাখছে, এবং এগুলোকে চাইলে কিন্তু আমরা আমাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি। আমি এটাকে নিচ্ছি এখান থেকে। তো এটা হচ্ছে আপনাদেরকে আমি এই জন্য দেখাচ্ছি যে দেখেন আমরা এখান থেকে সবকিছু কিন্তু ফ্রি পিক থেকে নিচ্ছি। বাট এটা এভাবে কাজ করা যায়, এটাতে খুব একটা কোনো সমস্যা হয় না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন এই যে ইফেক্টটা এখানে আছে, তো আমরা কিন্তু চাইলে এরকম একটা ইফেক্ট কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু তৈরি করা খুব একটা কঠিন কিছু না। আমি জাস্ট এখান থেকে আমার যে পেন্সিল টুল আছে বা ব্রাশ টুল আছে, যা দিয়ে বলেন না কেন, আমি এরকম ভাবে কিন্তু
ড্র করে একটা তৈরি করে নিতে পারি, সেটা সমস্যা না। বাট আমরা যা আছে রেডিমেড সেরকম কিছু ইউজ করার চেষ্টা করতেছি, দেখতে ভালো হবে বা দেখতে সুবিধা হবে। তো যাই হোক, এখন এটাকে আমাকে যেটা করতে হবে যে এখানে আমি এইভাবে ইউজ করতে চাচ্ছি। তো এটাকে আমি একটু বড় করে নেব, সাধারণত এরকম টাইপের, এতটুকু হইলে আমার জন্য ভালো লাগবে বা আমার ডিজাইন অনুযায়ী ভালো লাগবে। তাহলে এইটাকে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, আমার এই রেড শেপটাকে আমি উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে আমি একটুখানি এটাকে একটু অ্যাডজাস্ট করি যেন এটা দেখতে মোটামুটি সুন্দর লাগে। আচ্ছা, হয়তো বা এতটুকু থাকলে ভালো দেখা যাবে। আমি আবার এখানে খেয়াল করতেছি যে আমার এইখান থেকে যে জয়েন্টটা হচ্ছে, এই জয়েন্টটা কতটুকু ভালো লাগতেছে বাকি। তো যাই হোক, এখন এখান থেকে আমাকে একটা ক্লিপিং মাস্ক করতে হবে। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমাকে একটা কপি আগে এটা রাখতে হবে। এটাকে আমি কপি করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আপনারা দেখতে পারবেন রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে ওই শেপটা কিন্তু সুন্দর মতো আমার ক্লিপিং মাস্কের মধ্যে চলে আসছে। এবার আমি যদি আবার কন্ট্রোল এফ প্রেস করি, কন্ট্রোল এফ এ আমার যে অরিজিনাল শেপটা ছিল সেটা আবার ব্যাক আসবে। তো এটাকে আমি এখান থেকে এই কালার দিয়ে দিচ্ছি, বাট আমি এটাকে স্ট্রোকে নিয়ে আসবো। দেখেন মোটামুটি আমার কাছে এরকম দেখতে একটা শেপ চলে আসছে, যেটা হচ্ছে মূলত আমার এখানে যে অরিজিনাল শেপটা আছে আমার ক্লায়েন্টের দেওয়া, সেরকম একটা কিছু। ওকে, তো এখন এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শেপটা দিয়ে আমাকে এখানে একটা ড্রিপ ইফেক্ট তৈরি করতে হবে। তো ড্রিপ ইফেক্টটা তৈরি করার জন্য আমরা এখান থেকে প্রথমে যেটাকে উপরে নিয়ে আসি। তো আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিচ্ছি, এরকম একটা জায়গাতে আমি রাখবো যেখান থেকে মোটামুটি এটা এর উপর থেকে দেখা যাচ্ছে। ওকে, এখন এখান থেকে দেখেন এই এরিয়াটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে বা ব্যাকগ্রাউন্ডের কালার দেখা যাচ্ছে। তো সেটা আমরা কিভাবে করব? নর্মালি আমরা এটাকে কাট করব, করে এই যে আমি যে ক্লিপিং মাস্ক আছে এটার মধ্যে যাব এবং এখানে এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ট্রান্সপারেন্সি ওপেন করব এবং এখানে কন্ট্রোল এফ দেব। তাহলে দেখেন আমার ওই যে শেপটা আমি এখানে পেস্ট করছিলাম ওই শেপটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এবং এটাকে অবশ্যই আমাকে 100% ব্ল্যাক করে দিতে হবে। তাহলে এই ইফেক্টটা এরকম দেখা যাবে। এখন এখানে আমি শুধু এটাকে পেস্ট করব না, আমি এটাকে একটা কপিও করব। কপি করে আমি এখানে এই বাট এটাতে ক্লিক করলাম, তাহলে আমি ট্রান্সপারেন্সি থেকে বাইরে চলে আসলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে আমি আবারও একবার কন্ট্রোল এফ দেব, দিলে আমার ওই শেপটা আবারও এখানে পেস্ট হবে। বাট এই শেপটাকে এখন আমি এখান থেকে নর্মালি এই কালারটা চুজ করব। তাহলে দেখেন এরকম একটা কিছু হয়ে যাচ্ছে। এখন এইটাকে আমি এখান থেকে শিফট এক্স দেবো, এটা এখন ফিল কালারে আছে, তাহলে শিফট এক্স দিলে এটা স্ট্রোক কালারে চলে আসবে এবং এখানে স্ট্রোকটাকে আমি বড় করে দেব যেন এইটা আমার মোটামুটি এই যে শেপগুলো আছে এইটার মতো একটা সাইজে কিন্তু চলে আসে। দেখেন সুন্দর একটা কিন্তু বর্ডার তৈরি হয়ে গেল আমার এই আইসক্রিম কোনটা। ওকে, বাট এখানে সমস্যা হচ্ছে যে এই যে আচ্ছা এইটাকে আমি একটুখানি লক করে দিই, ডিস্টার্ব করতেছে। তো এই যে লাইনটা আছে এটা তো এখানে থাকার কথা না, তাহলে আমরা সিম্পলি এখান থেকে একটা প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু এটাকে সহজে এখান থেকে ডিলিট করে দিতে পারি। দেখেন যা কিছু ছিল সেগুলো আমার ক্লিপিং মাস্কের ভিতরে আছে, ফলে এটা দেখা যাচ্ছে না। তো মোটামুটি এরকম কিছু একটা হয়েছে। এটাকে আমরা চাইলে এখান থেকে স্ট্রোকটাকে একটু চেঞ্জ করতে পারি, যেক্ষেত্রে স্ট্রোকটা যদি বাইরের দিকে চলে আসে তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে। ঠিক আছে, যেমন এইখানে যে শেপটা আমার আছে এটা হচ্ছে এইখান থেকে মূলত এই স্ট্রোকটা বাইরে চলে আসার কারণে এরকম হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে ভিতরে দিয়ে দিই বা ওকে, ভিতরের দিকে দিলে মোটামুটি ভালো দেখা যাচ্ছে, বাইরের দিকে দিলে আসলে একটা কাজ করতেছে একটা করতেছে না। তো ঠিক আছে, আমরা এটাকে এরকম রাখলাম। তো মোটামুটি এটা হচ্ছে কিন্তু আমাদের যে ইফেক্ট ছিল, এখানে যে ইফেক্টটা তৈরি করা হয়েছে সেটা। এখানে তারা আবার আরেকটুখানি কাজ করছে, এই যে এখানে একটা ড্রিপ টাইপের একটা ইফেক্ট তৈরি করছে। তো আমরা চাইলে সেটা কিন্তু এখানে তৈরি করতে পারি। ঠিক আছে, তো সেটা তৈরি করার জন্য আমাদেরকে মূলত যেটা করতে হবে, আমি এখান থেকে একটা আনলক করে নিচ্ছি। তো এই যে শেপটা আছে, যেটা হচ্ছে আমার মূল যে কোন টেক্সচার আছে সেইটা, এই এই শেপটার উপর এখনো যদি আমি আমার ইয়ারটা নেই, আমার পেন্সিল টুল নেই এবং এখান থেকে আমি যে কোনো কালার চুজ করি, সাপোজ আমি এখান থেকে ব্ল্যাক কালার নিচ্ছি, সরি হোয়াইট কালারটা চুজ করলাম, এখান থেকে আমি পেন্সিল টুল নেব। নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এইভাবে যদি ড্র করি এখানে কিন্তু একটা করে শেপ আমার এখানে চলে আসবে। বাট এই শেপটা হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই এইখানে দিতে হবে, যেটা এই কোণের ভেতরে, এই কোণ গ্রুপটার উপর যেহেতু আমরা ট্রান্সপারেন্সিটা অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই কোণটার ভিতরে কিন্তু এই শেপগুলোকে ড্র করতে হবে। দেখেন আমি ড্র করতেছি, এটা অনেকটা আঁকা বাঁকা হয়ে যেতে পারে বিভিন্ন সময় যেহেতু আমরা মাউস দিয়ে ড্র করতেছি, তাহলে এটাকে আমি একদম স্মুথ করে নেব। এখন যদি আমি এখান থেকে কোনো কিছুকে ড্র করি সেটা স্মুথ থাকবে এবং এটা মোটামুটি আর কি আমার যদি একটু হাতে নাড়াচাড়াও লাগে খুব একটা কোনো সমস্যা হবে না, এখান থেকে কিন্তু এটা স্মুথ হয়ে যাবে। এই যে, তো এখান থেকে আমরা যা কিছু ড্র করতেছি না কেন, এই যে আমি বাইরে চলে যাচ্ছি ড্র করতে করতে, তাই না?
তো সেক্ষেত্রে কিন্তু এটা আসলে খুব একটা কোনো প্রবলেম করবে না, যেহেতু আমি ট্রান্সপারেন্সি ইফেক্ট অ্যাপ্লাই করছি এর উপরে, এবং এটা এরকম একটা কিছু আমাকে ইফেক্ট কিন্তু দিবে। তো দেখেন মোটামুটি এতটুকু হইলেই এনাফ আমার জন্য। তো এটা হচ্ছে আমার ইফেক্টটা। আমি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই তাহলে দেখতে আরো বেশি সুবিধা হবে যে আসলে কি হচ্ছে এখানে। তো দেখেন এটা হচ্ছে মূলত আমারটা, এর দেখতে এরকম লাগতেছে। এখন এখান থেকে আমি চাইলে এই যে শেপ দুটো আছে ছোট ছোট যে শেপটা, এটা রাইট ক্লিক করে আমি এখান থেকে আনগ্রুপ করে নিতে পারি। তাহলে এইটা এবং এইটাকে আমি সিলেক্ট করতে পারবো। সরি, এই দুটাকে আমি একটুখানি ছোট করে দেবো, তাহলে এটা আমার ওই ইয়াটা ভালো দেখা যাবে। তো এরকম একটা কিছু হচ্ছে এখান থেকে। তো ওকে, এখন এটা হচ্ছে আমার যে মেইন যে ডিজাইনের শেপটা ছিল সেটা তৈরি হয়ে গেছে। এখন আমার এখান থেকে আমি যদি এটার মধ্যে চলে আসি তাহলে এখান থেকে আমি কিছু স্প্রিঙ্কেল কিন্তু সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, যেমন এখানে এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি, ঠিক আছে, সরি এটা হচ্ছে একটা প্যাটার্ন। তো এখান থেকে দেখেন আমি কিছু কিছু সিলেক্ট করতে পারতেছি এরকম ভাবে। অনেকটা সিলেক্ট করতে গেলে আবার এখানে বাইরে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে ওইটা বাদে এইগুলো হচ্ছে অরিজিনাল শেপ, যেটাকে আমি কপি করলাম। কপি করার পরে এইখানে যখন আমি আসবো এটা ক্লিপিং মাস্কের মধ্যে, এখানে আমি এটাকে পেস্ট করবো। তো এখানে জাস্ট আমি এটাকে এরকম ভাবে পেস্ট করতেছি, একটুখানি বড় করে দিতে পারি, তাহলে এটা আর একটু দৃশ্যমান হবে বা দেখা যাবে। ওকে, এতটুকু রাখলে এনাফ। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আরো কিছু স্প্রিঙ্কেল কিন্তু আমার এই যে আইসক্রিম কোনটার যে টেক্সচার আছে এটার উপরেও চলে আসুক, তাহলে আমি এখান থেকে এগুলাকে, সরি আমি এই কালারটা এখানে দিব না। তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা, এভাবে আর কি আমি এখানে কিছু টেক্সচার নিয়ে আসতে পারি, তাহলে এটা মোটামুটি আর কি একটা ইফেক্ট দিবে যে এটা আমার এটার উপরে চলে আসছে। এই যে, তাহলে এটা হচ্ছে আমার মেইন যে ডিজাইনটা দেখেন, সেটা আমার এখানে যেরকম ভাবে এটা করা আছে। এরা অবশ্য আরো বড় বড় স্প্রিংকলার ইউজ করছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যতটুকু করছে এতটুকু এনাফ। বাট আমি যদি চাই যে ঠিক আছে আমি এখান থেকে এটাকে ইউজ করব, তাহলে আমি এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে আমার স্প্রিংকলারটা সিলেক্ট হয়েছে এবং এখানে আমার স্ট্রোকটাও সিলেক্ট হয়ে গেছে, তাহলে স্ট্রোকটাকে আমাকে ডিসিলেক্ট করতে হবে। ওকে, এখন এতটুকু পরিমাণ সিলেক্টেড অবস্থা আছে, তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে যেটা মূল যে কোন টেক্সচার সেটাও সিলেক্ট হয়ে আছে। দেখেন আমি কিভাবে বুঝতেছি যে এটা সিলেক্ট হয়ে আছে, কারণ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কি কি সিলেক্ট হয়ে আছে, এবং এই রেখাটা আমি যদি এখানে শিফট প্রেস করে উপর ক্লিক করি তাহলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে, এবং এখন দেখেন শুধুমাত্র ওই স্প্রিংকলার গুলাকে দেখা যাচ্ছে। তো আমি এগুলোকে একটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করলে কি হবে যে এটা নর্মালি একটা গ্রুপ হিসেবে এখন কাজ করবে। এখন আমি এটা একটা অফসেট পাথ করব। অফসেট পাথটা আমি অনেক বড় করব না, মোটামুটি আর কি যতটুকু আছে তার থেকে একটু বেশি। এটাও আমি একটা গ্রুপ করে দিচ্ছি। এটাকে কাট করলাম। কাট করার পরে এই যে গ্রুপটা আছে এটাকে মুছে দিয়ে আমি এখানে কন্ট্রোল এফ দেবো। তাহলে দেখেন আমার ওই স্প্রিংকলার গুলো কিন্তু মোটামুটি সাইজও বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত আমার যে টেক্সচারটা এখানে তৈরি করার কথা বলছিল ক্লায়েন্ট, সেটা আমি তৈরি করছি। বাট এখানে যে মেইন পার্ট সেটা হচ্ছে আমাকে এখানে একটা টেক্সট রাখতে হবে, যে টেক্সটটা হচ্ছে ক্লায়েন্ট এখানে এই যে কাস্টম নেম এন্ড নাম্বার। তো সাপোজ কারো নাম হচ্ছে হ্যারিসন, সে 16 নাম্বার জার্সি পছন্দ করে, বা বেসবল যখন খেলা হয় তখন তার ফেভারিট নাম্বার হচ্ছে 16। তাহলে এখান থেকে দেখেন এটা হচ্ছে ডিল্যান হচ্ছে নাম হবে, এবং #21 এটা হচ্ছে তার যে নাম্বার আছে সেটা রাখতে হবে। বাট সমস্যা হচ্ছে এখানে আমাকে একটা এডিটেবল ভাবে একটা টেক্সট রাখতে হবে, যেটাকে ক্লায়েন্ট বলছে যে যখন যে কেউ এটাকে অর্ডার করবে, সাপোজ এখন আমার নাম হচ্ছে তানভীর, তো আমি যদি এটা অর্ডার করি, ক্লায়েন্ট ওই হ্যারিসন নামটাকে যেন চেঞ্জ করে তানভীর নাম করে দিতে পারে, আমাকে এইটা করে দিতে হবে। তো এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট এই ডিজাইনের মধ্যে। এতক্ষণ যা করলাম এগুলো সবই নর্মাল কাজ ছিল বা ডিজাইনের কিছু ট্রিক্স আর কি আপনারা বলতে পারেন। এখন আমাকে এই টেক্সট অ্যাড করতে হবে এবং এটাকে আমাকে এডিটেবল রাখতে হবে। তো দেখেন এখানে একটা টেক্সট অ্যাড করা কোনো ব্যাপার না, বাট বিষয় হচ্ছে যে এখানে টেক্সটের মধ্যে কিছু ইফেক্ট আছে। যেমন এই আকাশি কালার হচ্ছে টেক্সটের বেস কালার, একটা অফসেট পাথ আছে বা একটা বর্ডার আছে যেটা হচ্ছে এই যে অরেঞ্জ টাইপের কালার, আবার একটা সাদা রঙের আমরা স্ট্রোক দেখতে পাচ্ছি। তো এরকম একটা ইফেক্ট সহকারে একটা টেক্সট আমাকে তৈরি করতে হবে এবং সেটাকে আবার এডিটেবল রাখতে হবে। তো এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ এখানে। তো আমি এখানে একটা টেক্সট অ্যাড করব, সেটা হচ্ছে আমি হ্যারিসন দিয়েই শুরু করলাম, যেহেতু এটা এডিটেবল থাকবে ফলে আমি চেঞ্জ করতে পারবো। এখন এখানে আমাকে একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট নিতে হবে। তো আমার কাছে থান্ডার একটা ফন্ট আছে, থান্ডার ফন্টটা খুবই ভালো একটা ফন্ট। আচ্ছা, তার আগে আমি এখান থেকে যে যা কিছু এখানে আছে এই সবগুলোকে একটা গ্রুপ করে নিচ্ছি, তাহলে এটা আর এখান থেকে ডিসপ্লেস হবে না। তো এটা হচ্ছে আমার মেইন টেক্সট। সাপোজ আমি এটাকে রাখলাম। এই ফন্টটা আমি কেন চুজ করলাম তার কারণ হচ্ছে এই ফন্টে একটা অপশন আছে গ্লিপস। তো যে কোনো ফন্ট আমরা উইন্ডোতে যেতে পারি, যাওয়ার পরে এখান থেকে আমরা টেক্সটের যে অপশন আছে টেক্সটের মধ্যে, সরি টাইপের মধ্যে গেলে এখান থেকে আমরা
ক্যারেক্টার স্টাইল এবং গ্লিপস নামে একটা অপশন পাবো। আমরা গ্লিপসটাকে ওপেন করতে পারি। তো গ্লিপস হচ্ছে এই অপশনটা যে এখানে ফন্টের কিছু এক্সট্রা ভ্যারিয়েশন থাকে। যেমন এই যে দেখেন এখানে একটা টেক্সট দেওয়া আছে হ্যারিসন, ওর সাথে একটা সোর্স লাগানো আছে, এগুলোকে সোর্স বলে। তো এইটা যদি আমি লাগাইতে চাই তাহলে আমাকে এমন একটা ফন্ট নিতে হবে যেই ফন্টে এগুলা সাপোর্ট করবে। এখন বিষয় হচ্ছে যে আমি কিন্তু চাইলে এখান থেকে এটা ম্যানুয়ালি তৈরি করতে পারি, ঠিক আছে, এটা জাস্ট 1-2 মিনিটের একটা কাজ। বাট সমস্যা হচ্ছে কি, এটা যদি আমি তৈরি করি তো এটা কিন্তু একটা কাস্টম শেপ হবে, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু মূলত আমার যে অরিজিনাল যে টেক্সট আছে ওর সাথে কিন্তু অ্যাটাচড হবে না। তো আমি যখন টেক্সটটাকে চেঞ্জ করবো তখন কিন্তু এটা আর কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টাচ টাইপ টুল নিতে পারি, যেটা হচ্ছে আমাদের টাইপ টুলের এবং লাস্ট অপশন টাচ টাইপ টুল। এটা দিয়ে যদি আমরা কোনো টেক্সটকে সিলেক্ট করি, কোনো লেটারকে সিলেক্ট করি, তাহলে যদি তার কোনো অল্টারনেটিভ ভার্সন থাকে সেটা এখানে চলে আসে। অথবা আমরা গ্লিপসের মধ্যে দেখতে পাচ্ছি যে এইখানে একটা অল্টারনেটিভ ভার্সন আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এর উপর ক্লিক করতে পারি, অথবা এইখানে ডাবল ক্লিক করলে কিন্তু ওই অপশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে। এখন যদি আমি এটাকে সাপোজ চেঞ্জ করে দিলাম হচ্ছে চার্লি নাম দিয়ে দিলাম, কেউ একজন অর্ডার করলো তার নাম হচ্ছে চার্লি, তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম। এর কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো গ্লিফ অপশন কিন্তু নাই। তো যেহেতু নাই সেহেতু এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যখন কোনো ফন্টকে আমরা নিচ্ছি তখন অবশ্যই এমন একটা ফন্টকে নিতে হবে যে এই ফন্টের ক্ষেত্রে আমাকে এরকম এই অপশনগুলো দেওয়া হবে। তো এখান থেকে আমি আরেকটা ফন্ট ইউজ করতেছি, এটার নাম হচ্ছে বুইনটন রেগুলার। তো বুইনটন হচ্ছে একটা ভালো, খুবই ভালো একটা ফন্ট, এবং সুবিধা হচ্ছে যে এর অনেকগুলো গ্লিফ আছে, অর্থাৎ এর অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এখন মনে করেন যে এই অপশনটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার এমন একটা কিছু লাগবে যা এখান থেকে ব্যাকে আসবে এরকম ভাবে। তো দেখেন এই ফন্টে যদি আমরা গ্লিফে চলে যাই এখানে অনেকগুলো সোর্স অটোমেটিক দেওয়া আছে। বাট সমস্যা হচ্ছে যে এটাকে সাপোজ এখন আমি টাচ টাইপ টুল দিয়ে এটাকে ধরলাম, ধরার পর আমি এখানে ওই অপশনগুলো পাচ্ছি না। তো এখন এখান থেকে আমি যে কোনো অপশন যদি অ্যাড করতে চাই, সাপোজ আমি এই অপশনটা অ্যাড করতে চাই, তো এখানে ডাবল ক্লিক করলে ওটা অ্যাড হয়ে যাবে। বাট সমস্যা হচ্ছে যে আমার ওই টেক্সটটা কিন্তু চলে গেছে। তো আগে যে নামটা আমার আছে চার্লি, সাপোজ আমার নাম, এটাকে আমি লিখবো, লেখার পরে একটা এক্সট্রা লেটার আমি অ্যাড করবো, সেটা যে কোনো লেটার হতে পারে, যে কোনো অক্ষর হতে পারে। তো যে কোনো একটা অক্ষর আমি এখানে দিব, দেওয়ার পরে আমি ওই অক্ষরটাকে চুজ করবো এখান থেকে টাচ টাইপের টুলের মাধ্যমে। তো এখান থেকে যে কোনো একটা লেটার আমি টাইপ করলাম, এবার এইটাকে আমি সিলেক্ট করলাম টাচ টাইপ টুল দিয়ে, এবং এবং দেখেন এটার সাথে একটা অটোমেটিক অপশন এখানে চলে আসছে। বাট সমস্যা হচ্ছে আমি এটা চাচ্ছি না, তাহলে তো এই নামটার বানান ভুল হয়ে গেল, তাই না। তাহলে আমাকে এখান থেকে চুজ করতে হবে। এখান থেকে আমি যে কোনো একটা অপশন যদি এখান থেকে ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখেন সেই অক্ষরটা ওই অপশনটা তৈরি হয়ে যাবে, ওই অপশনটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমার মেইন যে নাম ছিল সে নামটাও থাকবে, পাশাপাশি কিন্তু ওই অপশনটাও আমার তৈরি হয়ে যাচ্ছে এরকম ভাবে। তো এখান থেকে সব থেকে ভালো অপশন হচ্ছে এখানে প্রথমটা বা দ্বিতীয়টা, যে কোনোটা নিতে পারেন। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সহজে এটাকে এডিটেবল করে ফেলতে পারি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর উপরে যে ইফেক্ট গুলো আছে সেই ইফেক্ট গুলাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এখন এখানে যে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে দেখেন এখানে একটা বেস কালার আছে, একটা হোয়াইট স্ট্রোক আছে, একটা অরেঞ্জ টাইপের একটা শেপ আছে, স্ট্রোক বা অফসেট পাথ বলতে পারেন। তো ওইটাকে যদি আমরা এখন অ্যাড করতে চাই তাহলে আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। দেখেন আমরা এখান থেকে সিম্পলি একটা স্ট্রোক কিন্তু অ্যাড করতে পারি, বাট সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কি যে এটা একটার মধ্যে আরেকটা চলে যাচ্ছে, বা সবগুলাই লেটার আলাদা আলাদা ভাবে একটা করে স্ট্রোক পাচ্ছে, যেটা কিন্তু আমরা চাচ্ছি না। তো এটাকে ফিক্স করার জন্য অনেক সময় আমরা এরকম ভাবে করতে পারি যে এটা হচ্ছে আমার টেক্সট, এটাকে এখন আমি যদি সাপোজ এখান থেকে স্ট্রোক দিলে এরকম হয়ে যাচ্ছে, বা সবগুলো আলাদা আলাদা ভাবে স্ট্রোক পাচ্ছে, এটা আমি চাচ্ছি না। তাহলে এটাকে আমাকে ব্রেক করতে হবে, এবং ব্রেক করার পরেও কিন্তু স্ট্রোক দিলে সেম সমস্যাটা হবে। বাট ব্রেক করার পরে যদি আমরা ইউনাইট করে দেই তাহলে কিন্তু আর ওই সমস্যাটা হবে না। এই যেরকম হয়ে যাবে, যেখানে প্রত্যেকটা লেটার আলাদা আলাদা ভাবে স্ট্রোক না পেয়ে সবগুলা মিলে একটা স্ট্রোক পাবে। বাট সেটা হচ্ছে ব্রেক করার পরে। বাট আমরা যদি ব্রেক না করতে চাই তাহলে কি করতে হবে? তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে প্রথমত হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করতে হবে। এটা আপনারা উইন্ডোর মধ্যে গেলে অ্যাপিয়ারেন্স প্যানেলটা পেয়ে যাবেন। তো এখানে বিষয় হচ্ছে কি যে এখান থেকে আমরা চাইলে দেখেন আমরা এখান থেকে অ্যাড নিউ স্ট্রোক বা অ্যাড নিউ ফিল কালার বা বিভিন্ন রকমের ইফেক্ট কিন্তু এটার উপর অ্যাপ্লাই করতে পারি, এবং এটাকে এডিটেবল রেখে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা তাহলে একটা স্ট্রোক অ্যাড করি। তো স্ট্রোকটা আমরা যে কোনো কালার নিতে পারি, যে কোনো শেপ নিতে পারি। তো আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটুখানি স্ট্রোকটা নেওয়ার আগে আমি চাচ্ছি যে এটাকে আমি এই কালারে নিয়ে আসি, আমার ডিজাইনের মধ্যে যে কালার আছে সেই কালার। আর এর যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটাকে আমরা এখান থেকে আপাততর জন্য ব্ল্যাক কালার দেব, বা আচ্ছা আমি এখান থেকে একটু কালারটাকে কপি করি। এটাকে যদি আমরা সিলেক্ট করি এবং এখান থেকে একটা, ওকে দরকার নাই, আমি জাস্ট এখান থেকে এইটাকে সিলেক্ট করবো, যেটা হচ্ছে শুধু এই প্যাটার্নটা, এবং এখানে ক্লিক করলে এটা একটা কালারের গ্রুপ তৈরি করবে। তো এখানে দেখেন দুইটা কালার আছে, একটা হচ্ছে বেস কালার, একটা হচ্ছে ডার্ক কালার। তো এটা হচ্ছে বেস কালার, আমি টেক্সটটাকে রাখলাম, রাখার পর আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে একটা স্ট্রোক অ্যাড করলাম।
স্ট্রোকটাকে আমি এরকম ভাবে অ্যাড করতেছি, বাট স্ট্রোকটা হচ্ছে মূলত আমার এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি এই কালার দিয়ে দিলাম বা এই কালার দিলাম, যেটাতে আমি মোটামুটি স্ট্রোকটা দেখতে পাই। বাট এটাও ওই যে সেম সমস্যা হচ্ছে, প্রত্যেকটা লেটার আলাদা আলাদা ভাবে স্ট্রোক পাচ্ছে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব এবং এখান থেকে পাথ ফাইন্ডার থেকে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করলে দেখেন এটা কিন্তু সিম্পলি, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা কিন্তু সিম্পলি আর ওই সমস্যাটা হচ্ছে না। এটা ইউনাইট করলে আমরা যেরকম ভাবে যেরকম একটা রেজাল্ট পাচ্ছিলাম সেরকম একটা রেজাল্ট চলে আসছে, বাট আমার টেক্সটটা কিন্তু এখনো এডিটেবল আছে। তো এটা হচ্ছে মূলত অ্যাপিয়ারেন্স প্যানেলের কাজ। তো এখন আমি চাচ্ছি যে এটাকে একটা, এটা তো আমার মোটামুটি যে ইফেক্টটা ছিল সেটা তার একটা বড় রকমের একটা ইফেক্ট আমাকে তৈরি করতে হবে বা একটা বড় স্ট্রোক নিতে হবে, যেটা হচ্ছে এই যে অরেঞ্জ টাইপের যে শেপটা। তো সাধারণত কোনো শেপের থেকে একটু বড় কোনো শেপ নিতে গেলে আমরা পাথ ফাইন্ডার টুল ইউজ করি, বা পাথ ফাইন্ডার টুল থেকে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ ইউজ করি। বাট এখানে অফসেট পাথটা কাজ করতেছে না। কেন করতেছে না? কারণ এটা একটা এডিটেবল টেক্সট। তো সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলের থেকে এখান থেকে অবজেক্টে, এখান থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে যাইতে পারবো। তো দেখেন অফসেট পাথে গেলে কি হচ্ছে, যে আমার ওই যে স্ট্রোকটা আছে, যেহেতু আমরা একটা স্ট্রোক নিয়েছিলাম, ওই স্ট্রোকটার উপরেই কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে। তো ওইটাকে এখন আমরা একটা পাথ ফাইন্ডার টুলের মতো এরকম ভাবে ইউজ করতে পারবো, যেখানে একটু ছোট বড় করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে মিটারটাকে রাউন্ড করে দিচ্ছি, তাহলে এটা রাউন্ড হয়ে আসবে এবং আমি যতটুকু চাই যে হ্যাঁ ঠিক আছে এতটুকু হইলে আমার জন্য এনাফ, আমার ডিজাইন অনুযায়ী এনাফ। তো সেক্ষেত্রে সাপোজ আমি এখান থেকে 10 পিক্সেল দিলাম, দিয়ে এটাকে ওকে দিলাম, দিয়ে এটাকে আমি একটু বাড়াই দিব, যেন এটা কিছুটা দেখতে এরকম হয়ে যায়, যে ওই যে ইয়েলো যে ইফেক্টটা ছিল, বা আমি এখান থেকে একটু কালারটাকে চেঞ্জ করি তাহলে দেখতে আর একটু সুবিধা হবে, সাপোজ এরকম। তো এরকম কিছু একটা ইফেক্ট কিন্তু আমার এখানে তৈরি হয়েছে, যেটা মোটামুটি আমার জন্য ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে আমার যে ইয়াটা আছে, যেটা হচ্ছে আমার এই যে ইফেক্টটা আছে, আচ্ছা এটার যে অফসেট পাথটা আমি একটুখানি ছোট করে নিয়ে আসি, যেন এটা আমার টেক্সটের সাথে লেগে থাকে। ঠিক আছে, টেক্সটের থেকে এরকম ভাবে ফাঁকা না হয়ে যায়। এই যে এখান থেকে যে ফাঁকা হয়ে যাচ্ছে এটা চাচ্ছি না আমি, এর সাথে লেগে থাকুক। তো সেই ক্ষেত্রে আমি এতটুকু পরিমাণ নিব, যেন এটা টেক্সটের সাথে লেগে থাকে। ঠিক আছে, এখান থেকে মিটার নিতে পারি আমি, তাহলে এরকম দেখা যাবে, বা এখান থেকে রাউন্ড করে দিচ্ছি, যাই হোক। তো মোটামুটি আমার টেক্সটের সাথে এটা লেগে থাকতেছে, এটাকে আর একটুখানি ছোট করে দিই, এতটুকু পরিমাণ লেগে থাকতেছে। এবার দেখেন এটা কতটা ছোট হবে না বড় হবে সেটা আবার আমরা এখান থেকে ঠিক করতে পারবো, এটা কতটুকু আমার সাইজ হবে বা কি হবে। এখান থেকে আমরা যদি স্ট্রোকের স্টাইলটাকে চেঞ্জ করি, যেমন এখান থেকে আমার অনেক জায়গাগুলো আছে যেগুলো হচ্ছে আমার কর্নার কর্নার হয়ে যেতে পারে, তো কর্নার গুলোকে আমরা রাউন্ড করতে পারি এখান থেকে। এই যে আমরা এটা যদি চুজ করি, এটা কত লিমিট হবে এর কত, যেমন আমার এখান থেকে হালকা একটু সমস্যা হচ্ছে, তো এটাকে আমরা এখান থেকে কম বেশি করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আর কি। তো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, সাপোজ এতটুকু হইলেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এরকম রাখলাম। এখন যেটা করতে হবে যে আমার এর সাথে এর একটা স্ট্রোক বা সাদা রঙের যে স্ট্রোকটা আমরা এখানে দেখছিলাম, ওই সাদা রঙের স্ট্রোকটাও কিন্তু আমাকে অ্যাড করতে হবে। আচ্ছা এখন আমরা যেটা করব, যে এই ক্যারেক্টারটা চুজ করবো, এটার একটা স্ট্রোক আমরা অ্যাড করব। তো এই স্ট্রোকটাকে আমরা দেবো হচ্ছে হোয়াইট কালার, এবং এইটাকে আমরা এখান থেকে ছোট করে দেবো। ঠিক আছে, যতটুকু হইলে এটা মোটামুটি জাস্ট দেখা যায়। আবার এটাকে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে এখান থেকে অ্যাড করে দেব, তাহলে মোটামুটি এরকম কিছু একটা কিন্তু হয়ে যাবে, যেটা আমার দেখতে এরকম লাগতেছে। বাট আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলে এটা আরো একটু ভালো হবে, বা এখান থেকে রাউন্ড করে দিতে পারবো আমরা। আমরা এখান থেকে এটার লিমিটটা কমায় দিতে পারি, তাহলে এই যে কর্নার গুলো ঝামেলা হচ্ছে এগুলো থাকবে না, বা এরকম একটা কিছু দেখা যাবে। তো দেখেন এটা হচ্ছে নর্মালি আমার কাজ করার নিয়ম। এখন এটা হচ্ছে আমার এইটার যে স্ট্রোক কালারটা আছে, এটাকে আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি এই কালার, তাহলে মোটামুটি দেখতে এরকম একটা কিছু লাগবে। যদিও এটা আসলে আমার এই ডিজাইনের উপর ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে তাহলে ব্ল্যাক দিয়ে দিই। ঠিক আছে, এটা ব্ল্যাক দিয়ে দেখা যাক যে এটা আসলে কেমন হয়। সরি, এটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা এরকম লাগতেছে, তো আমি এটাকে একটুখানি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমার এখান থেকে জাস্ট এই কালারটাকে নিতে হবে, এবং এটার একটা ডার্ক শেড আমি নেব, এতটুকু একটা ডার্ক শেড। এটাকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি আমার সস প্যানেলে। নেওয়ার পরে এইখান থেকে আমি এটাকে চেঞ্জ করব, এই যে ডার্ক শেডটা আছে এটাকে, এই যে এরকম দেখতে লাগবে। এবং এখান থেকে আমার যে ইয়াটা আছে এটাকে আমি আরেকটা কপি নিতে পারি, এর যে লাইটার শেডটা আছে এটাকে নিতে পারি, এবং এটার থেকে আমি একটুখানি লাইট কালার নিব, এরকম একটা কিছু। এটাকেও আমি এখান থেকে স্ট্রোক হিসেবে অ্যাড করে নিচ্ছি, বা একটা কালার হিসেবে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে চুজ করব, সিলেক্ট করব, এটার যে কালারটা আছে সেটা হচ্ছে এই যে হোয়াইট, যেটা আমি দিছি হোয়াইটটাকে আমি এটা দিয়ে রিপ্লেস করব। তাহলে দেখেন মোটামুটি এরকম একটা কিছু হবে, যেখানে এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমার এটা হচ্ছে এইভাবে কাজ করার নিয়ম। আমি যদি চাই এখানে যে আমার এটাতে সাপোজ এখন আমি কোনটার উপরে কি অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমাকে এখান থেকে ডিসাইড করতে হবে। আমি যদি ক্যারেক্টারটাকে চুজ করি, মানে যে টেক্সট আছে সেটাকে চুজ করে কাজ করি, তাহলে যা কিছু আমি অ্যাপ্লাই করব সেটা ক্যারেক্টারের উপর অ্যাপ্লাই হবে।
আমি যদি এইটাকে চুজ করি, এই স্ট্রোকটাকে চুজ করে কাজ করি, তাহলে যা কিছু করবো সেটা এই স্ট্রোকের উপর অ্যাপ্লাই হবে। আমি যদি এটাকে চুজ করি তাহলে এটার উপর অ্যাপ্লাই হবে। তো সেরকম ভাবে আমরা এখান থেকে সাপোজ এখান থেকে ক্যারেক্টার বা আমরা এখানে গেলাম, মেন যে আউটার যে স্ট্রোকটা আছে ওইটাকে চুজ করলাম, এর উপর আমরা এখান থেকে ধরেন ড্রপ শ্যাডো দিব। তো আমরা চাইলে ড্রপ শ্যাডো দিতে পারি হবে। আচ্ছা, অপোজিটে একটু কমাই দিই আমি। এখান থেকে ড্রপ শ্যাডো কত দূরে হবে না কিরকম ভাবে হবে, কিভাবে দেবো, আমি সবকিছু এখান থেকে আমি চুজ করতে পারি। ছোট হবে না বড় হবে। আবার এখান থেকে ধরেন এই যে একটা ড্রপ শ্যাডো আমি অ্যাড করলাম, এটাকে আমি কোথায় আনতে চাই, এটাকে আমি কি ক্যারেক্টারের নিচে আনতে চাই নাকি কোথায় চাই, তাহলে দেখেন ক্যারেক্টারের নিচে আনলে এটা ওই স্ট্রোক গুলোর নিচে চলে যাবে। এবং এখান থেকে আমি এখন চাইলে কিন্তু এটাকে মডিফাই করতে পারবো যে কিভাবে চাই, কতটুকু চাই। যদিও প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে এরকম ভাবে ইফেক্ট এতটা ইউজ করা উচিত না। তো বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু এখন রেডি। এখন এখানে সুবিধা হচ্ছে যে আমি এখন যদি টাইপ করি, হ্যারিসন টাইপ করি, তাহলে দেখেন হ্যারিসন কথাটার উপরেও কিন্তু ওই সেম ইফেক্টটা অ্যাপ্লাই, বা আমি যে টেক্সট এখানে টাইপ করব ওইটা অলরেডি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু সেটাকে সহজেই চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে মূলত এই ডিজাইনটার, যে কারণে আপনাদেরকে দেখালাম যে আমরা যদি যখন এটাকে এগুলোকে বলে টেক্সট ইফেক্ট, আপনারা বিভিন্ন রকম টেক্সট ইফেক্ট কিন্তু থ্রি পিকে পেয়ে যাবেন। বা টেক্সট ইফেক্ট নিয়ে যদি আরো বিস্তারিত ভিডিও চান আমি আরো ভিডিও বানিয়ে দিতে পারবো। এবং এইগুলা দিয়েও কিন্তু ফ্রি পিকে প্রচুর প্রচুর ফাইল আপনারা পাবেন বিভিন্ন রকমের টেক্সট ইফেক্ট দিয়ে। তো এটা হচ্ছে আর কি, আমরা ক্লায়েন্টের জন্য এইভাবে সাধারণত কাজ করে থাকি। যদি কোনো কিছু বুঝতে না পারেন, কোনো জায়গায় সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।